প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ ভার্সনের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বিষয়ের চ্যাপ্টার 11 অর্থাৎ দ্য ন্যাশনাল রিসোর্স অ্যান্ড দ্য ইকোনমিক সিস্টেম এই চ্যাপ্টারের কিছু অংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রতিটি ক্লাস ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি ছোট ছোট করে অর্থাৎ ছোট ছোট পরিসরে সাজিয়েছি ক্লাসগুলোকে এবং এক একটা বিষয়কে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো যে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ইকোনমিক সিস্টেম অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রথমে আমরা অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে একটু আলোচনা করি যে সাধারণত কোনো দেশের উন্নতি অবনতি বা উন্নয়ন নির্ভর করে সে দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর। পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল এবং সব ধরনের অর্থনৈতিক ব্যবস্থারই কিছু সুফল বা কুফল রয়েছে। তবে বর্তমান বিশ্বে সাধারণত 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থাই ধরা হয় বা 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো যে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থাগুলো কি। প্রথমেই হচ্ছে যে দ্য ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম অর্থাৎ পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। তারপরে 2 নাম্বার হচ্ছে যে দ্য সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেম অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এবং 3 নাম্বার হচ্ছে দ্য মিক্সড ইকোনমিক সিস্টেম অর্থাৎ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এবং 4 নাম্বার হচ্ছে যে দ্য ইসলামিক ইকোনমিক সিস্টেম এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, আমরা এই আলোচনায় প্রথমেই হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়েছি। আমরা হচ্ছে আজকে 2 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আর 2 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাই আমাদের টুডেজ লেসন্স দ্য ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম অ্যান্ড দ্য সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেম। প্রিয় শিক্ষার্থী, তাহলে দ্য ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম অর্থাৎ পুঁজিবাদী অর্থনৈতিক যে ব্যবস্থা বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাও বলা হয়, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা এই অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ জানব তখন এই অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আমাদের একটি সুস্পষ্ট ধারণা হয়ে যাবে। তাহলে চলো যে আমরা যে এই পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি তা দেখি। ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে 1 নাম্বার আছে যে দ্য ওনারশিপ অফ কম্পোনেন্টস অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদনের উপাদানসমূহের মালিকানা। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের আগ্রহ এবং তোমাদের সুবিধার জন্য আমি বিষয়টিকে প্রত্যেকটি বৈশিষ্ট্যকে আমি বাংলায় বলছি যেন তোমরা এই বৈশিষ্ট্যগুলো ভালোভাবে তোমাদের মধ্যে থাকে এবং তোমাদের মনে থাকে। যখন এই অর্থনৈতিক ব্যবস্থাগুলো তোমাদের মাথায় থাকবে তখন তোমরা বইয়ের আলোকে ভালোভাবে লিখতে পারবে বা প্রত্যেকটা বিষয়ের উপর তোমাদের ধারণা ভালো থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের ক্লাসে বরাবরই বলে থাকি যে আমরা হুবহু বইকে কপি করব না। বইয়ের থিমটা রেখে আমরা আমাদের মতো করে গুছিয়ে লিখব, যেহেতু তোমাদের হচ্ছে যে ক্রিয়েটিভ সিস্টেম, এখানে আমরা আমাদের মতামতকে তুলে ধরব, তবে বইয়ের আলোকেই তুলে ধরব। প্রিয় শিক্ষার্থী, 1 নাম্বার যে বৈশিষ্ট্যটা আমি বলেছি যে ওনারশিপ অফ কম্পোনেন্টস অফ প্রোডাকশন অর্থাৎ প্রথম যে বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনের উপাদানসমূহের মালিকানা। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ যেমন ভূমি, তারপর হচ্ছে শ্রম, মূলধন ও সংগঠন ব্যক্তি মালিকানাধীন, অর্থাৎ এই বিষয়গুলো কোনো ব্যক্তির অধীনে থাকবে।
অর্থাৎ ব্যক্তি তার সম্পদ বা আয়ের সাহায্যে ভূমির মালিকানা অর্জন করতে পারে, শ্রমিককে নিয়োগ দিতে পারে, মূলধন বা পুঁজি গঠন করতে পারে। প্রিয় শিক্ষার্থী, ব্যক্তি এখানে তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ করতে পারে ও হস্তান্তরও করতে পারবে। সুতরাং এই বিষয়ে ব্যক্তি নিজেই সকল সিদ্ধান্ত নিবে। এই হচ্ছে যে উৎপাদনের উপাদানসমূহের মালিকানা। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো যে পরবর্তী কি বৈশিষ্ট্য রয়েছে তা দেখি। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্রিডম টু টেক ইনিশিয়েটিভস, অর্থাৎ উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি এককভাবে বা গোষ্ঠীগতভাবে যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে এবং সেজন্য প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারে। এক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ নেই। এ ব্যবস্থায় প্রায় সকল অর্থনৈতিক কার্যাবলী ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলছি যে এই ধনতান্ত্রিক অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতিও বলা হয়। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্যারেক্টারিস্টিক্সে আমরা চলে যাই। পরবর্তী ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দ্য ফ্রিডম কম্পিটিশন, অর্থাৎ অবাধ প্রতিযোগিতা। এখানে যে কোনো ব্যক্তি যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের উদ্যোগ নিতে পারে, তাই বাজারে একই দ্রব্যের বহু সংখ্যক উৎপাদক বা বিক্রেতা থাকেন এবং তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে। বিক্রেতা এবং দ্রব্যের ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। এই হচ্ছে যে বাজারে এক ধরনের কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতা বিরাজমান থাকে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী যে বৈশিষ্ট্য হচ্ছে তা হচ্ছে ফ্রিডম অব দ্য কনজিউমার, অর্থাৎ ভোক্তার স্বাধীনতা। এখানে মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগিতা ব্যবহার করার প্রক্রিয়াকে সাধারণত ভোগ বলে। খাদ্য দ্বারা মানুষ ক্ষুধা মেটায়, সুতরাং খাদ্যবস্তু মানুষ ভোগ করে, কিন্তু কোনো কারণে খাদ্যবস্তু নষ্ট হলে তা ভোগ হবে না। মানুষের অভাব পূরণের জন্য ব্যবহার করা হলেই ভোগ হবে। সুতরাং আসল যে কথা তা হচ্ছে যে এখানে ভোক্তা তার ইচ্ছা মতো বা তার সুবিধা মতো দ্রব্য ভোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী যে বৈশিষ্ট্য তা হচ্ছে আর্নিং দ্য হাইয়েস্ট প্রফিট, অর্থাৎ সর্বাধিক মুনাফা অর্জন। বলা হয় যে এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় সর্বাধিক মুনাফা অর্জিত হয়। কারণ হচ্ছে যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যেই উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয়। যেহেতু প্রিয় শিক্ষার্থী আমরা পূর্ববর্তী বা পূর্বে একটি ক্যারেক্টারিস্টিক পেয়েছি যে অবাধ প্রতিযোগিতা। অবাধ প্রতিযোগিতার কারণে এখানে যখন বাজারে এই অবাধ প্রতিযোগিতাটা হয় তখন যে সর্বাধিক মুনাফা অর্জনের একটা সম্ভাবনা থাকে কোনো ব্যক্তির বা কোনো একটা কোম্পানির। তো সেক্ষেত্রে এখানে সর্বাধিক মুনাফা অর্জনের একটি সম্ভাবনা রয়েছে এবং সর্বাধিক মুনাফাই সাধারণত অর্জিত হয়। এখানে প্রিয় শিক্ষার্থী, আমি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে একটা কুফল দিক আছে যে আমি আলোচনা শুরুতে বলেছি যে সব ধরনের অর্থনৈতিক ব্যবস্থার সুফল এবং কুফল রয়েছে। এই অর্থনৈতিক ব্যবস্থার কুফল হচ্ছে যে এখানে তোমার পয়েন্টের আলোকে বলি যে এক্সপ্লয়টেশন অফ লেবার, অর্থাৎ শ্রমিক শোষণ। এখানে শ্রমিক শোষণ হয়ে থাকে। কেন হয়? কারণ হচ্ছে যে সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে বিধায় উদ্যোক্তা বা পুঁজিপতিরা দ্রব্যের উৎপাদন ব্যয় কম রাখতে ও মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য বেশি পেতে চেষ্টা করে। উৎপাদন ব্যয় কম রাখার জন্য শ্রমিককে তার ন্যায্য মজুরির চেয়ে কম মজুরি দেওয়া হয়। এই উদ্বৃত্ত মজুরি পুঁজিপতি ও উদ্যোক্তার কাছে মুনাফা হিসাবে সঞ্চিত থাকে। এইসব বিভিন্ন কারণে এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিক শোষণ হয়ে থাকে। এই হচ্ছে এই অর্থনৈতিক ব্যবস্থার এক ধরনের কুফল। প্রিয় শিক্ষার্থী, আশা করি যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে। তাহলে আমরা পরবর্তী যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে তা নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, আমরা হচ্ছে যে দ্য সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেম, অর্থাৎ দ্য সমাজতান্ত্রিক
অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। এখানে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা, উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বণ্টন ধনতান্ত্রিক ব্যবস্থার চেয়ে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ আমরা যদি বলি যে এখানে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ হচ্ছে যে দ্য ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম থেকে সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেম সম্পূর্ণ আলাদা, এবং আমি এটাকে বিপরীত ধর্মী হিসেবেও বলতে পারি। কেন বলবো যে এটা আমরা আলোচনা যখন শেষ করব তখনই তোমরা বুঝতে পারবে যে দুই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা যখন নিয়ে আলোচনা করবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো যে আমরা বৈশিষ্ট্যগুলো দেখি যে এই দ্য সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেমের। এখানে বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বরে আছে যে দ্য ওনারশিপ অফ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এখানে উৎপাদনের উপাদানসমূহের মালিকানা। এখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ সহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমে উৎপাদিত অর্থাৎ উৎপাদনের উপাদানসমূহের মালিকানা কিন্তু রাষ্ট্রীয় মালিকানাধীন ছিল না, ব্যক্তি মালিকানাধীন ছিল। প্রিয় শিক্ষার্থী, এখানে সম্পদের উপর কোনো রকম ব্যক্তি মালিকানা থাকে না। সমাজতন্ত্র হচ্ছে সমাজের অর্থনৈতিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমেই রাষ্ট্র উৎপাদনের 4টি উপাদানকে সমন্বিত করে একটি সার্বিক কেন্দ্রীয় পরিকল্পনা অনুসারে উৎপাদন কার্যের নির্দেশনা দেয় ও তা পরিচালনা করে। সমাজের সকল সদস্য এই পরিকল্পিত অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে সর্বাধিক কল্যাণ অর্জন করবে, এটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে পরবর্তী যে বৈশিষ্ট্য রয়েছে আমরা তা দেখি। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে যে দ্য গভর্নমেন্ট ইনস্ট্রাকশন ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনা। এখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকার দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্তসমূহ গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে। কোনো দ্রব্য বা কি পরিমাণে, কখন ও কোন প্রক্রিয়ায় উৎপাদিত হবে এবং এই দ্রব্য কাদের নিকট সরবরাহ করা হবে, এসবই হচ্ছে সরকার নির্ধারণ করে থাকে। এসব সিদ্ধান্ত সরকারের কেন্দ্রীয় পরিকল্পনারই অংশ। এখানে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ ও বিনিয়োগের সুযোগ নেই। প্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী যে বৈশিষ্ট্য আছে তা হচ্ছে দ্য ল্যাক অফ ফ্রিডম অফ দ্য কনজিউমার। এখানে ভোক্তার স্বাধীনতার অভাব থাকে। কারণ হচ্ছে যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদকের যেমন উৎপাদন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নেই, তেমনি ভোগকারীর নিজ ইচ্ছামতো দ্রব্য সামগ্রী ভোগেরও সুবিধা নেই বা সুযোগ নেই। উৎপাদক সরকার নির্ধারিত দ্রব্য সামগ্রী উৎপাদন করে এবং ভোগকারী সেগুলো প্রয়োজন মতো ক্রয় ও ভোগ করে। তবে সামাজিকভাবে প্রয়োজনীয় দ্রব্যাদি নির্বাচন ও ক্রয়ের ব্যাপারে ভোক্তার কিছুটা হলেও স্বাধীনতা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে দ্য অবজেক্টিভ অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্য। এখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কর্মকাণ্ড প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করে এবং জনগণের সর্বাধিক কল্যাণ সাধনের লক্ষ্যে পরিচালিত হয়। এখানে ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ নেই। এই হচ্ছে যে অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্য হচ্ছে যে সকলের অর্থনৈতিক কল্যাণ সাধন। এখানে ব্যক্তিগত কোনো ধরনের কল্যাণ সাধন বা ব্যক্তিগত কোনো মুনাফা লাভের কোনো ধরনের সুযোগ নেই। প্রিয় শিক্ষার্থী, আরেকটি হচ্ছে যে ইনকাম ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আয় বন্টন। এখানে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা ক্যাপিটালিস্টিক সিস্টেমে মুনাফার মধ্যে শ্রমিকের মজুরির একটি অংশ থাকে যা তাকে দেওয়া হয় না। পুঁজিপতি ও উদ্যোক্তা এ মুনাফা গ্রহণ করে, কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় অর্জিত মুনাফার মালিক রাষ্ট্র বা সরকার। একইভাবে ভূমির খাজনা ও মূলধনের সুদও সরকারের কোষাগারেই জমা হয়, কারণ সরকারই ভূমি ও মূলধনের মালিক। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দুই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় আলোচনা করেছি এবং
আলোচনার পরিশেষে বা পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে ক্যাপিটালিস্টিক এবং সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেম সম্পূর্ণ বিপরীতধর্মী দুটি ইকোনমিক সিস্টেম। এখানে আমি তোমাদের ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমে একটি হচ্ছে যে পয়েন্ট ছিল বা একটি বৈশিষ্ট্য ছিল যে তোমার এক্সপ্লয়টেশন অফ লেবার অর্থাৎ শ্রমিক শোষণ ছিল। কিন্তু এখানে তোমার সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় তেমন ধরনের কোনো কুফল নেই। তবে বর্তমান বিশ্বে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা খুব কম বা বর্তমানে এই ব্যবস্থা প্রচলিত খুবই স্বল্প পরিসরে। তারপরে হচ্ছে যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে তোমাদেরকে আর একটু ধারণা দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্রই শ্রমিকের মজুরি প্রদান করে এবং উৎপাদনের অন্যান্য ব্যয় নির্বাহ করে। ফলে ধনতন্ত্রের মতো পুঁজিপতি কর্তৃক শ্রমিককে বঞ্চিত করার সুযোগ এখানে থাকে না। এখানে শ্রমিকের মজুরি প্রদানের মূলনীতি হলো প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। এই হচ্ছে যে সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেমের মূল কথা। এছাড়াও এই ব্যবস্থায় বেকারত্ব থাকে না, কারণ রাষ্ট্র প্রত্যেকের সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে। সকলের আয় এক নয়, কিন্তু কেউ উৎপাদনে তার অবদান অনুসারে প্রাপ্য আয় থেকে বঞ্চিত হয় না। এসব বৈশিষ্ট্যের কারণে অর্জিত সম্পদের সুষম বণ্টন হয়। এই অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেমে আয় বৈষম্য ধনতান্ত্রিক ব্যবস্থার আয় বৈষম্যের চেয়ে কম। সমাজতান্ত্রিক অর্থনীতিতে জনগণের প্রয়োজন অনুযায়ী উৎপাদন, বণ্টন ও ভোগের কার্যক্রম সম্পন্ন হয়। সকল অর্থনৈতিক কার্যক্রম একটি কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয়ে থাকে। তাই সম্পদের অপচয়ও অপেক্ষাকৃত কম হয়। ফলে মোট জাতীয় উৎপাদনও ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং সম্পদের সুষম বণ্টন সম্পন্ন হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আলোচনা করলাম দুই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা এবং তোমরাও আশা করি যে ইতিমধ্যে বুঝে গিয়েছো যে দুই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, আমরা আগামী ক্লাসে হচ্ছে আর দুই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই বাসায় বই খুলে দুইটি অর্থনৈতিক ব্যবস্থা আরো ভালোভাবে পড়ে ফেলবে এবং বিষয়টি বোঝার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।